এনআইডি এবং সংসদীয় আসনের এখতিয়ার ইসিতে রাখার প্রস্তাব বিএনপির, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত দাখিল। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চাপের বিষয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত সার্জিসের, দীর্ঘমেয়াদী পরিস্থিতি নিয়ে সতর্কতা। হাসিনা বিরোধী বিক্ষোভের তথ্য আগে জানলেও হস্তক্ষেপ সম্ভব হয়নি জানিয়েছেন এস জয়শঙ্কর। ব্যাংককে মোদি ইউনূস বৈঠক বিবেচনাধীন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সংস্কারের দলীয় প্রস্তাবনা জাতীয় ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে দলের প্রস্তাবনা তুলে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, দুদক সংস্কারে 20টি প্রস্তাবের 11টিতে সরাসরি একমত পোষণ করেছে বিএনপি। প্রশাসন সংস্কারে 26টি সংস্কার প্রস্তাবের 13টিতে একমত পোষণ করা হয়েছে। বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সকল সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত বিএনপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে 27টি প্রস্তাব দিয়েছে। এরই মধ্যে বেশিরভাগ সংস্কার সংবিধান সংস্কারের সঙ্গে সম্পৃক্ত। এগুলোর বিষয়ে সংবিধান সংস্কারের বিষয়ে মতামত দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার মতো কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে মতামত দেওয়া হয়েছে। এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকা জরুরি বলে মনে করছে বিএনপি। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে নির্বাচন কমিশনের জবাবদিহি করা হলে তাদের স্বাধীনতা খর্ব হবে, বরং এটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলেই থাকা উচিত বলে মনে করছে বিএনপি। পিপলস রিপাবলিকের স্থলে রিপাবলিক করার তেমন প্রয়োজন আছে বলে মনে করছে না বিএনপি। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে জাতীয় নাগরিক পার্টি নেতাদের চাপ দেওয়া হয়েছিল। হাসনাত আবদুল্লার এমন স্ট্যাটাসের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ফেসবুকে লিখেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রবিবার সকালে এক পোস্টে তিনি জানান, তার জায়গা থেকে তিনি সেনা প্রধানের সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখেন। রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদী দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটি সেনাপ্রধান অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন। সার্জিস বলেছেন, যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি তার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের যে কোনো ভার্সনে রাজনীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও জানিয়েছেন সার্জিস আলম। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে তথ্য থাকলেও পরামর্শ দেওয়া ছাড়া দিল্লির করার কিছুই ছিল না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের অনুরোধ বিবেচনাধীন। শনিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় বিষয় কমিটির বৈঠকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে কথা হয়। বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর স্বীকার করেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের হস্তক্ষেপের সুযোগ ছিল না ভারতের। তিনি আরও জানান, 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের জন্য বাংলাদেশের অনুরোধ গ্রহণ করা বা প্রত্যাখ্যানের বিষয়টি এখনও বিবেচনাধীন। সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ টেনে কয়েকজন উদ্বেগ প্রকাশ করলে ডক্টর ইউনূস সরকারের বক্তব্য উপস্থাপন করেন এস জয়শঙ্কর। জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, সংখ্যালঘু নির্যাতন বলে প্রচারিত ঘটনাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সাম্প্রদায়িক হামলা নয়। এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভায়। বেঙ্গালুরুতে ওই সভায় বলা হয়, বাংলাদেশে নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হিন্দুদের পাশে দাঁড়াবে আরএসএস, তবে ভারতের আশ্রয় দিয়ে নয়, নির্যাতিতদের বাংলাদেশে রেখে নিরাপত্তা নিশ্চিতের পক্ষে কাজ করা হবে। শ্রমিকদের দাবি, কেবল বেতন ও বোনাসের মধ্যে থাকলে আসন্ন ঈদে কোনো ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন না পোশাক মালিকরা। বেশিরভাগ সংগঠন প্রশাসক দিয়ে পরিচালিত হলেও মালিকরা সমন্বয় করেই কাজ করছেন। ঈদের আগে অস্থিরতার যাতে সৃষ্টি না হয়, শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পোশাক মালিকরা। এখানে কিছুটা সংকট তো হবেই, কিন্তু যত সংকটই হোক আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি আমাদের মেম্বারদেরকে এবং আমরা মনিটরিং করছি যে কোনো জায়গায় কোনো অবস্থাতে কোনো শ্রমিকের বেতন, বোনাস বা কোনো ভাতা যেন অপরিশোধিত না থাকে, সেটা যেন যে কোনো পরিস্থিতি হোক এটা পরিশোধ করা হয়। প্রয়োজনে আমরা ব্যাংকের সাথে কথা বলার জন্য বলেছি, আমাদেরও যদি ইনভলভ করা লাগে সেখানে আমরা ব্যাংকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
গাজীপুরে কালিয়াকৈরে বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে দায়ু গার্মেন্টসের শ্রমিকরা কর্মস্থলে আসার পর এ কর্মসূচি পালন করে। শ্রমিকরা অভিযোগ করেন বিক্ষোভ চলাকালীন মালিক পক্ষের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে অনেকে গুরুতর আহত হন। হামলার ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। এ সময় পোশাক কারখানার ভেতরে এবং সামনে থাকা কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন বিভাগ এবং স্থানীয়দের রাতভর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন, তবে কোথাও কোথাও এখনো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহলফাড়ি এলাকায় এই আগুন লাগে পুড়ে গেছে সুন্দরবনের গাছপালা। এদিকে কলমতেজি টহলফাড়ি এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে নতুন করে বড় এলাকা জুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। যেখানেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে সেখানে পানি ছেটানো হচ্ছে। শনিবার সকাল কলমতেজি টহলফাড়ির টেপারবিল এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বন বিভাগকে জানায় স্থানীয়রা। দুপুর থেকে বন বিভাগ, সিপিজি, ভিটিআরটি, টাইগার টিমের শত শত লোকজন আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেলের মধ্যে ফায়ার লাইন কাটা শেষ করে বন বিভাগ। পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর 4 মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন ধরে। এ ঘটনায় বনের 5 একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়। 23 বছরে সুন্দরবনে অন্তত 26 বার আগুন লেগেছে, যার প্রায় সবকটি ভোলা নদী পার্শ্ববর্তী বনের উঁচু এলাকায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজের ধীর গতিতে এবারও ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কায় চালক ও যাত্রীরা। যদিও প্রকল্প ব্যবস্থাপকের দাবি ঈদে 4 লেনের সুবিধা পাবে ঘরমুখো মানুষ। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। আতাউর রহমান আজাদের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাতায়াত সুখকর হয় না ঘরমুখো মানুষের। যানবাহনের অতিরিক্ত চাপ, বেপরোয়া চলাচল এবং 4 লেনের কাজ শেষ না হওয়ায় এবারও ঈদে ভোগান্তির শঙ্কায় উত্তরাঞ্চলের মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে নিয়মিত চলাচল করে উত্তরবঙ্গ সহ 23 জেলার গাড়ি। এবছর উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলো ভুয়াপুর থেকে এলেঙ্গা দিয়ে প্রবেশ করবে ঢাকায়। তবে যমুনা সেতুর সড়কটিতে ওয়ান ওয়ে দিয়ে যাবে উত্তরবঙ্গগামী গাড়ি। আর এতে আশঙ্কা বেড়েছে যানজটের। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, সিঙ্গেল রোড, গাড়িগুলি ঠিকভাবে যাতায়াত করতে পারে না। তো রাস্তা যদি 4 লাইন হতো তাহলে ধরেন জামটা একটু কম হতো। আর যমুনা সেতু টোলে ধরেন এই টাকা নিতে ধরেন লেট করে। ঈদের সময় এই যমুনা ব্রিজের এপারেও ওপারেও 2 পারেই দেখা যায় যে একটা বিরাট যানজট পড়ে। 4-5টা গাড়ি করে দাঁড়ায় থাকে, সামনে ফ্রি, খালি প্যাসেঞ্জার তোলার জন্য যে জ্যামটা হয়। ঈদের সেতু পর্যন্ত যানবাহন চলবে নির্বিঘ্নে, দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। ঈদে সবসময় আমাদের এই জায়গায় 2 লেন থাকার কারণে নর্মালি হলো যে জ্যাম সৃষ্টি হয়। এবার আশা করতেছি আমরা এক্সট্রা 2 লেন এখানে প্রোভাইড করতে পারবো এবং যার কারণে সামনে উত্তরবঙ্গগামী লোকজনের কোনো ধরনের কোনো জ্যাম হবে না। যানজট নিরসনে সেতুগুলোতে আলাদা মোটরসাইকেলের বুথ সহ উভয় পাশে অতিরিক্ত আরও 6টি বুথ বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 2টা 4টা বুথ চালু থাকবে মোটরসাইকেলের জন্য, কারণ আপনারা জানেন যে প্রচুর মোটরসাইকেল ঢাকা থেকে আসে। সেই মোটরসাইকেলগুলো আমাদের গোলচত্বর থেকে আলাদা হয়ে সার্ভিস রোড দিয়ে আপনার সেতুতে উঠবে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। মহাসড়ককে ঘিরে প্রচুর পরিমাণে যানবাহন এখানে যাতায়াত করবে এবং সেই যানবাহনের নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, মহাসড়কের যাতে নিরবিচ্ছিন্নভাবে তাদের যাতায়াতের পথটি যাতে ত্বরান্বিত হয়, সেজন্য আমাদের প্রায় 750 পুলিশ, টাঙ্গাইল জেলা পুলিশের তারা কিন্তু মোতায়েন থাকবে এবং এটার প্রস্তুতিও আমরা ইতিমধ্যে নিয়েছি। নির্বিঘ্নে যাতে মানুষ ঘরে পৌঁছাতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টরা আগেভাগেই ব্যবস্থা নেবে, এমনটাই আশা সবার। বাংলাভিশন নিউজ ডেস্ক।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে সমুদ্রগামী ফেরি চলাচল। তবে অবকাঠামোগত এবং প্রাকৃতিক বিভিন্ন বাধা অতিক্রম করে কতটুকু সফলতা আসবে তা নিয়ে আশঙ্কা রয়েছে দ্বীপের বাসিন্দা এবং সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। প্রতিকূল আবহাওয়া, পানি, কাদা আর দুই পারে যানবাহন সংকট সহ নানা দুর্ভোগে জীবনযাপন করে আসছে সন্দ্বীপের মানুষ। তবে সব ঠিক থাকলে আগামীকাল চট্টগ্রাম থেকে সন্দ্বীপ নৌ রুটে চালু হবে ফেরি সার্ভিস। এর আগে উত্তাল সমুদ্রের খুঁটিনাটি বিষয়ে যাচাই বাছাই করে চলছে পরীক্ষামূলক চলাচল। এতে আগ্রহের কমতি নেই দ্বীপবাসীর। ইতিহাসে এই প্রথম আমি আমার ব্যক্তিগতভাবে এবং সন্দ্বীপের যত যাতায়াতকারী আছে প্রত্যেকেই তার নিজের গাড়িতে অথবা এরকম ফেরিতে চড়ে গিয়ে ওখানে কাদা না মেরে সন্দ্বীপে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। সারা বাংলাদেশের সাথে একটা সংযোগ হবে আর কি এর মাধ্যমে যেমন চট্টগ্রামবাসী উপকৃত হবে, সবচেয়ে বেশি উপকৃত হবে সন্দ্বীপবাসী। আসলে সন্দ্বীপ এই দিকটা ছিল অনেক সময় অবহেলিত। এই পারে মোটামুটি কাদা ছড়া লাগতো না, ওই পারে কাদা ছড়িয়ে অনেক কষ্ট করে মানুষ যাতায়াত করতো। প্রথম ফেরি যেটা চালু হবে সেটা নিয়ে আমি যাব সন্দ্বীপ। ভালো লাগতেছে আমাদের থেকে, এখানে দ্রুতভাবে কাজ চলতেছে, কোনো ঝামেলা নাই। দিনে দুবার যাওয়া আসা করতে পারবে এই ফেরি। যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা, ব্যক্তিগত গাড়ি ৯০০, সিএনজি অটোরিকশা ৫০০, বাস ৩৩০০, ট্রাক ৩৩৫০ ও ১০ চাকার যান ৭১০০ টাকা। এরই মধ্যে দুই প্রান্তে নতুন সড়ক, ফেরিঘাট, পার্কিং সহ নানা অবকাঠামোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপকূলীয় এলাকায় আমাদের এই সার্ভিসটা একেবারেই নতুন, আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই। এই জন্যই আমরা ট্রায়ালটা করতেছি। ট্রায়ালে কি কি সমস্যা বের হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করে সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছি। তবে সমুদ্রের উত্তাল ঢেউ উপেক্ষা করে অবকাঠামো কতটুকু স্থায়ী হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সড়ক ও জনপথ কর্তৃক ৮০০ মিটার রাস্তা নির্মাণ করা হয়েছে বাঁশবাড়ির প্রান্তে, এবং ওই প্রান্তে ৫০০ মিটার রাস্তা নির্মাণ করা হয়েছে গুপ্তছড়া প্রান্তে। আমাদের এই ফেরিটা ওই পারে যেতে ১ ঘন্টা ১০ মিনিট বা ২০ মিনিট সময় লাগে। ততক্ষণে তো আবার একটা ভাটার মতো পরিস্থিতি তৈরি হয়। তখন আমরা চিন্তা করলাম যে আমরা যদি মিড ওয়াটারে ছাড়তে পারি, ওখানে যে আমরা লো ওয়াটারে দাঁড়াবো, আবার ওখান থেকে যদি মিড ওয়াটারে ছাড়ি এখানে সে লো ওয়াটারে দাঁড়াবো। ওই কনসেপ্টে আমরা দেখেন আমরা দুটো করে ঘাট রেডি করেছি অলরেডি। বাঁশবাড়িয়া থেকে নৌ রুটে সন্দ্বীপের দূরত্ব ১৬.৫ কিলোমিটার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী এবং সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। সকালে গাজীপুরের কাশিমপুরে গোবিন্দবাড়ি এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার, তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। নাজমুল মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। শ্বশুরের দেয়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়েই থাকতেন তিনি। শনিবার রাত ১১টার দিকে তারা ঘুমোতে যান। রবিবার সকালে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে ঘরের পেছন দিয়ে জানালা খুলে ৩ জনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ৬৩৮০ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট সহ ২ জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় অভিযান চালিয়ে এই সকল সিগারেট জব্দ করা হয়। অভিযানে ৬৩,৮০০ প্যাকেট ওরিস এবং মন্ট ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। আটক করা এই সকল সিগারেটের বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সম্মানিত উপস্থিতি, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। শানখলা ইউনিয়নের দেওয়াতলী আউলিয়াবাজারে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে গাইবান্ধায়। সদর উপজেলা কুপতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টুটুল। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা সহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা মহিলা দল। স্থানীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি হয়। সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার ও জুয়ার আসরের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে জকিগঞ্জ উপজেলা ছাত্রদল। উপজেলার কালীগঞ্জ বাজারে কর্মসূচি হয়।
গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু হানিফ। সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে দুষ্কৃতিকারীদের দখলে থাকা প্রায় 450 বিঘা জমির মৎস্য ঘেরের হারির প্রায় 21 লক্ষাধিক পাওনা টাকা আদায় করে প্রকৃত মালিকদের বন্টন করে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা। সদর থানা ছাত্রদলের আয়োজনে সদর উপজেলার লাপসাই ইউনিয়নের রাজনগর বাজারে এ টাকা বন্টন করা হয়। সকল মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপি ও দলের সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। উপজেলার ভেলুরপাড়া বন্দরে এম.এ. এনায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই শুকরিয়া আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য কাজী রফিকুল ইসলাম। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুদরত এ খুদা, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। ঠাকুরগাঁয়ে মুক্তিপণের দাবিতে স্থানীয় যুবক মিলন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকাবাসী। চৌরাস্তায় সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে নিহতের পরিবার ও এলাকাবাসী। 7 দফা দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবেতর জীবনকারী প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ানের অর্ধ শতাধিক কর্মী। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে কর্মসূচি হয়। ঝিনাইদহের কালীগঞ্জে কিরাত প্রতিযোগিতা হয়েছে। কালীগঞ্জ উপজেলার চাপালি জামে মসজিদ প্রাঙ্গণে এতে অংশ নেয় 9 জন হাফেজ। আন্তর্জাতিক বন দিবস পালন হয়েছে খাগড়াছড়িতে। বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। পাবনা জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার মৃত ও আহত 52 জন শ্রমিক পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।